মাটি অন্যান্য দেশের মাটি থেকে অনেক আলাদা। তার পিছনে কারণ কি? কারণ গঙ্গা এবং ব্রহ্মপুত্র যখন হিমালয় থেকে এই অঞ্চলে প্রবেশ করছে, সে তো শুধু পানি নিয়ে আসছে না, সে তো জল নিয়ে আসছে না, টনস অফ সেডিমেন্ট বা পলি মাটি সে এখানে নিয়ে আসছে। এবং এই ভূমিটা মূলত এইভাবেই তৈরি হয়েছে। তো বলা হয় যে হলোসিন যে যুগটা ছিল, আপনারা হলোসিন যুগের নাম শুনবেন, অর্থাৎ প্রায় 5 কোটি বছর আগে। তো এই যুগে একটা সময় ছিল যখন গোটা পৃথিবীটাই একটা ভূখণ্ডে ছিল, ঠিক আছে? তো গোটা পৃথিবীটা একটা ভূখণ্ডে ছিল। এই ভূখণ্ড থেকে ধীরে ধীরে সব কিছু আলাদা হয়ে হয়ে মহাদেশগুলো শুরু হয়েছে, ঠিক আছে? তো এই যে মহাদেশগুলো শুরু হলো, তো আমাদের এই ভারতবর্ষের মধ্যে যে হিমালয় যে অংশটা, এটা মূলত একটা ভূমিকম্প থেকে শুরু হলো। মানে দুইটা প্লেট যখন একসাথে ধাক্কা খাবে, সেখানে তো একটা কি হবে, একটা যেমন ইউরেশিয়ান প্লেট আর হচ্ছে ইন্ডিয়ান প্লেট হচ্ছে ধাক্কা খেয়ে এই হিমালয়ের পুরো পর্বতমালা। হ্যাঁ, এই যে ইউরেশিয়ান এবং ইন্ডিয়ান প্লেট যেটা ধাক্কা খেয়ে এটা পর্বতমালাটা শুরু হলো। আপনার কি মনে হয় এটা একদিনে হচ্ছে? এটা তো এইভাবে হয় না। আমরা যেভাবে কল্পনা করতে যে একটা ভূমিকম্প হলো, এটা অনেকটা সময় নিয়ে নিয়ে অনেকটা সময় লাগছে। এটা হতে পারে যে এটা প্রায় 1000 বছর লাগছে। এইভাবে সে ধীরে ধীরে ভূখণ্ডটা হচ্ছে। যেমন এখনও কিন্তু আমাদের এই ভূখণ্ডটা কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আমাদের ভূখণ্ড কিন্তু এখনও, প্লেটগুলো কিন্তু এখনও কী হচ্ছে, দূরে সরে যাচ্ছে, নড়ছে। এই জন্য মাঝে মধ্যে আমরা ভূমিকম্প করছি। সময়কে আপনাকে দেখতে হবে এই বিগার লেন্স থেকে, যে কীভাবে এই সময়টা চলছে। এই যখন হিমালয়ের পর্বতটা শুরু হলো, এই হিমালয় পর্বত থেকে যে নদীগুলো শুরু হলো, এই থেকেই কিন্তু আমাদের এই দেশের এই বাংলাদেশ বলতে কিন্তু কোনো কিছু ছিল না। এটা ছিল সমুদ্রের নিচে। সমুদ্রের নিচে ছিল। ধীরে ধীরে যখন এই নদীগুলো এদিকে, পলিগুলো আস্তে আস্তে ভরাট হয়ে 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 নদী, ওই সমুদ্রটাই আস্তে আস্তে ভরাট হয়ে গেছে। 1-2 দিনের বিষয় না। এই সমুদ্রটা ভরাট হওয়ার কারণে এটার প্রমাণ কি আমাকে যদি প্রশ্ন করেন, তাহলে আপনি চলে যান হাওরের দিকে। আমি ময়মনসিংহ যখন গিয়েছিলাম, আমাকে একজন সংস্কৃতি কর্মী, ওনার নাম আবুল কালাম আল আজাদ, উনি বলছিলেন যে ওনাদের অঞ্চলে দন্তস্বরটা কিন্তু হ উচ্চারণ করা হয়। তো সাগরকে ওনারা বলতেন সায়র, সাগরকে সায়র বলতেন। ওই সায়রটা পরিবর্তিত হয়ে গেছে হাওর। এই হাওরটা মূলত এই যে সমুদ্রটা যে ধীরে ধীরে কি হচ্ছে, পলিবাহিত মাটি দিয়ে ভরাট হয়ে যাচ্ছে। কিছু কিছু অংশে তো পলিটা ভালো করে ছড়াইতে পারতেছে না, থেকে যাচ্ছে। তো ওই জায়গাটা হাওর হিসেবে থেকে গেছে। ওইটাই হাওর বা বেসিনের মতো হয়ে গেছে, ঠিক আছে? তো এই হাওরটা পরবর্তীতে, এবং নেচার এত দারুণভাবে কাজ করে, ইকোলজিক্যাল যে জায়গা বা জিওগ্রাফিক্যাল জায়গা, এই হাওরটা পরবর্তীতে একটা দারুণ একটা বেসিনে হয়ে গেছে, যেটা মেঘালয় বা ওই জায়গা থেকে যে পানিগুলো আসছে, উঁচু জায়গা থেকে তো নিচের দিকেই পানি আসে। আমাদের বাংলাদেশটা হচ্ছে অনেকটা বেসিনের মতো। মানে ধরেন যে হিমালয়টা একটা উঁচু জায়গা, বাংলাদেশটা একটা নিচু জায়গা। কারণ কি, এখান থেকে তো সমুদ্র কাছে, মানে পানিগুলো তো এখান থেকে পতিত হচ্ছে, হিমালয় থেকে এসে বাংলাদেশটা ক্রস করে যাচ্ছে। এই জন্য এই জগৎটা খুবই নিম্নভূমি। এই জন্য আমরা প্রায় বন্যা বা এই সমস্ত জিনিস দুর্যোগ আমরা দেখি। এবং বন্যা হওয়াটা কিন্তু আমাদের এই নদীর একটা সাধারণ ধর্ম। কারণ যখন প্লাবন হয় বর্ষাকালে, তখন এই নদীটা কি করে, তার এই প্লাবনের মাধ্যমে সেই পলিমাটিগুলো জমা করে। কারণ এই পানিটা যখন ছড়ায় যায়, তো শুধু তো পানি ছড়ায় না, কি ছড়ায়, পলিমাটিও ছড়ায়। এখন ঘটনা হচ্ছে যে আমাদের এই অঞ্চলে যখন থেকে হচ্ছে পরাশক্তি যখন আমাদের শাসন করা শুরু করলো, আমি আলাপটা শুরু করবো 1960 সাল থেকে। 1960 সালে একটা পলিসি নেওয়া হয়, যেখানে সারা বাংলাদেশে প্রায় আপনার 600 কিলোমিটারের মতো একটা পোল্ডার বানানো হয় নদীর তীর ঘেঁষে। পোল্ডার জিনিসটা হচ্ছে যে আপনি নদীর তীরটাকে আপনি কোনো একটা সিমেন্ট বা আস্তরণ দিয়ে আপনি তীরটাকে সংরক্ষণ করবেন, যাতে করে কি হয়, যে যখন প্লাবন হবে, বন্যার পানি যখন আপনার জমিতে না চলে যায়। কারণ আপনাকে তো চাষবাদ করতে হবে, তাই না? তো এইভাবে আমরা কি করছি, পাড়গুলোকে সংরক্ষণ করছি। পাড় সংরক্ষণ করার কারণে কি হয়েছে, জলগুলা কি করতেছে, জল তো মানে ফ্লাড হচ্ছে, এখন জল তো ছড়াইতে পারতেছে না। তখন এই পলিমাটিগুলা নদীর মধ্যে জমা হওয়া শুরু করছে। তো নদীর গভীরতা আস্তে আস্তে কমা শুরু হয়েছে। নদীর গভীরতা কমার কারণে যেটা হয়েছে, যখন ফ্লাড আবার হইতেছে, তখন আর পানি আর ধরে রাখতে পারতেছে না, উপর দিয়ে সে উপচে গিয়ে সে একদম চারপাশে মানে অবস্থা খারাপ করে দিচ্ছে। তো এই যে বিশাল একটা বন্যা হয়ে গেছে। প্লাবন আর বন্যার কিন্তু এটাই পার্থক্য। প্লাবন আর বন্যা কিন্তু এক বিষয়। প্লাবনটা হচ্ছে একটা মানে সাধারণ বিষয়, পানি প্লাবিত হচ্ছে, এখানে জোয়ার ভাটার একটা বিষয় আছে।
সব কিছু মিলিয়ে হচ্ছে। আর যখন বন্যা হচ্ছে তখন কিন্তু এটা একটা দুর্যোগ হিসেবে আমরা পাবো। তো এখানে দেখেন যে মানে আমরা যা যা দুর্যোগটা পাচ্ছি, যেটা আমাদের এই যে সব কিছু কিন্তু আমাদের নিজেদের তৈরি করা। তো আমি এখানে আলাপটা এত বেশি জটিলতায় যাব না, আমি সহজ আলাপে যাই। পুরো অ্যাপ্রোচটাকে আপনি যদি দেখেন, যেটা হচ্ছে মানুষ হচ্ছে তার নিজের সুবিধার কথা ভেবেই সব কিছু করছে, তাই তো? এটা তো আমি মানবো যে আমি যখন নদীর তীর ঘেঁষে এরকম একটা বেড়িবাঁধ দিয়েছি, নদীর তীর ঘেঁষে বেড়িবাঁধ দেওয়ার জিনিসটা কী হচ্ছে, যে আমি সবসময় নিজের সুবিধাটা দেখতেছি, ঠিক আছে? কারণ আমার সুবিধাটা দেখতে হবে। আমার তো এখানে চাষবাস আছে, আমার এই ক্ষেত্রে আমার উন্নয়নটাকে আমি কীভাবে দেখব? আমার উন্নয়নটার জায়গায় আসতেছে ক্যাপিটালিজমের বিষয়। যখন পুঁজিবাদ যখন চারপাশে তার ব্যাপ্তি শুরু করে, পুঁজিবাদের এই ব্যক্তির কারণে যে ঘটনাটা ঘটে থাকে, সেটা হচ্ছে সবসময় প্রফিট বেসড মেকানিজম আমাদেরকে ধরতে হয়। যে আমি যেই কাজটা করছি এখানে আমার লাভ কী? ধরেন যে পুঁজিবাদের মূল জায়গাটা কি, যে আপনাকে সবসময় লাভ কি সেটা বলবে। আপনি যে কাজটা করছেন আপনার লাভ কী? তো আপনি যে চাষবাস করছেন আপনার লাভ কী? আপনি যাতে বেশি ফসল পান, সেই ক্ষেত্রে আপনার যে কোনো রকমের স্টেপ নিতে হয়, আপনি এত কিছু ভাববেন না, আপনি স্টেপ নেবেন। এই যে টোটাল পলিসিটা, এটা মূলত তৈরি হয়েছে পাশ্চাত্য কেন্দ্রিক যে মানে ওয়ে অফ সিইং। আমি একটু আগে যে ধর্ষণ বা নারীর যে গল্পটা বলছিলাম, মূল অ্যাপ্রোচটা কী ছিল? আমি কিভাবে দেখছি। তা আমাদের এই অঞ্চলের মানুষজন সবসময় একটা নির্দিষ্ট ওয়েতে নদীকে দেখে আসছে। নদী তো আর আমাদের 1800 সালের বিষয় নয়, সেটা 1000 বছর ধরে এখানে নদী, এবং এই নদী কেন্দ্রিকই আমাদের এই জীবন। এবং এই জীবনটা কিন্তু দীর্ঘ সময় ধরে একটা সামঞ্জস্য বা একটা হারমোনির মধ্যে নির্দিষ্ট মেকানিজমে চলছিল। যখনই এখানে তৃতীয় একটা জিনিস চলে আসলো, যে অন্য কোনো এজেন্ডা বা পলিসিতে আমি আমার নিজের ওয়ার্ল্ড ভিউটা দেখছি, যে না, আমার চাষবাস করে আমাকে অনেক বেশি লাভবান হতে হবে, আমাকে উন্নত হতে হবে, আমাকে আরও অনেক টাকা দরকার আমার, বা আমি অনেকটা উন্নত হবো। তো এই জায়গা থেকে আমি কি করছি? আমি নদীটাকে কি করছি? বিভিন্নভাবে আমি তাকে আটকে দিচ্ছি, তার বেড়িবাঁধ তৈরি করতেছি, হ্যাঁ, বা এরকম অনেক মেকানিজমে আমি যাচ্ছি, নদী শাসন করছি আমি। তো এই নদী শাসনটা তখনই চলে আসছে যে নদী কি শাসন করার বস্তু আদৌ কখনো ছিল? এটা একটা প্রশ্ন না? নদী যদি একটা নারী হয়, তাহলে আমি কি নারীকে আমি কিভাবে অ্যাপ্রোচ করবো? সেটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের এই অঞ্চলে নদী নারী হিসেবে আমরা সবসময় আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, এই বাংলা ভূখণ্ডটা ছিল মূলত হচ্ছে মাতৃকা বা মাতৃ সাধনার জায়গা, মাতৃ সাধনা বা তন্ত্র যে জায়গাটা আছে। মাতৃকার যে ব্যাপারটা কি, যে উর্বরা শক্তি যেটা আছে, উর্বরা শক্তিটাকে আমরা কিভাবে দেখছি? উর্বরা শক্তিটাকে আমরা ফার্টিলিটিকে আমরা শ্রদ্ধার জায়গা থেকে দেখছি। তো আমরা নানাভাবে হচ্ছে আমাদেরকে কি করা হয়েছে, আমাদের থট প্রসেসটাকে এতভাবে ডেভেলপ করা হয়েছে যে আমরা কোন জিনিসটাকে কিভাবে দেখবো সেটাও ভুলে গেছি। যেমন আমি যদি বলি পূজা যে কনসেপ্টটা আছে, পূজা মানে তো এরকম না যে আমি তাকে ঈশ্বর বানাইতেছি। এটা একটা সাধারণ শব্দ, যে আমি তাকে শ্রদ্ধা করতেছি, সম্মান করতেছি, এটাই পূজা, ঠিক আছে? তো যখন আমি বলতেছি যে মাতৃকা আরাধনা, ফার্টিলিটির বিষয়টা কি, যে আমি দেখতে পাচ্ছি যে এই মাটির মধ্যে এত পাওয়ার আছে, যেটাতে আমি একটা বীজ বপন করলে গাছ হয়ে যায়। তো এই মাটির মধ্যে তাহলে শক্তিটা আছে, এই শক্তির প্রতি আমি নিজেকে কি করতেছি, মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো এখান থেকে কি আমি তাকে মা জ্ঞান করছি, কারণ মার থেকে তো আমি আর উপরে কিছু দেখি না, কারণ মা থেকে তো আমার জন্ম, মাই তো আমাকে লালন পালন করে বড় করে। তখনই আমি নদীকে বলতেছি আমার মা, বা প্রকৃতিকে বলতেছি আমার মা। তো মায়ের প্রতি আমার ব্যবহার কেমন হয়? আমরা কি আদৌ নদীর প্রতি এই ব্যবহারটা করতে পারলাম? আমরা কিন্তু পারলাম না। এখানে আমার একটা প্রশ্ন আছে, যেমন হচ্ছে এত সমৃদ্ধ একটা আইডিওলজি আমরা নিয়েছিলাম, এই যে দ্রাবিড় বড় হেড্ডির সময় যে এত যে উর্বরতার প্রতীক নারীকেই ধরা, সব কিছুর ক্ষেত্রেই, সেটা ফসল হোক, বংশবৃদ্ধি হোক, সব কিছুতেই। কিন্তু এরপরে যখন হচ্ছে আর্য সংস্কৃতি আমাদের ভিতরে এসে এই যে পুরুষতান্ত্রিক সমাজ কাঠামো তৈরি করার যে একটা বিষয়, এবং শক্তির আধার যে শুধুমাত্র পুরুষই হবে, এবং সমাজের আধার বা লিডার যে সমাজকে বেগবান করবে সে যে একজন পুরুষই হবে, এই চিন্তা চেতনা এত সহজেই কেন আমাদের মধ্যে ঢুকে গেল এবং পুরা অবকাঠামোটাই গ্রাস করে ফেলল? এত সহজেই কিভাবে? এটা সহজে হয়েছে কিনা সেটাও একটা প্রশ্নের বিষয়। কারণ হচ্ছে আমরা
যদি মনে করি যে পৃথিবীর প্রথম যে একটা বিশাল একটা জায়গা ছিল বিশ্ববিদ্যালয় যেটা ছিল নালন্দা, এই নালন্দার বই পড়তেই নাকি ওনাদের প্রায় 1 মাস বা তার বেশি সময় লাগছে, এত পরিমাণ পুঁথি ছিল। তো এটা তো সহজ ছিল না। পৃথিবীর ইতিহাসটা মূলত হচ্ছে আপনার দখলের ইতিহাস। কার জোর কে দেখাতে পারবে, কার অধিকারকে, ক্ষমতাটা সে কে কীভাবে নিবে। যখন হচ্ছে আর্যরা এই জায়গায় আসছে, তারা তো এখানে জয় করতে আসছে, তারা তো তাদের আইডিওলজি ছাপাবে, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের এই যে মাতৃকার যে জায়গা বা এই যে এত অ্যাপ্রোচের যে জায়গা, আমরা তো কখনো আমাদের এই ভারতবর্ষ, এটার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা কখনো রাজ্য বিস্তার করতে চায় না। এটা কখনো পরাক্রমশালী ছিল না বা আক্রমণাত্মক মনোভাব তার কখনো ছিল না। ঠিক আছে, তো তার মধ্যে এই কনসেপ্টটা এরকমভাবে তৈরি হয় নাই। আপনি এই বিষয়টা দেখবেন, আমি খুবই বেসিক জায়গা থেকে কথা বলছি, তো এখানে শব্দের রাজনীতিটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। শব্দ কিভাবে আপনার জগৎটা পাল্টায় ফেলে। আমরা আলেকজান্ডার দ্য গ্রেটকে কেন বলি যে পৃথিবীর শ্রেষ্ঠ বীর? আলেকজান্ডার কি করছে? সারা পৃথিবী শাসন করে, মানে জয় করছে। তার মানে কি? এখন আপনি যদি আমাদের অঞ্চলের যে দৃষ্টিভঙ্গি সেখান থেকে দেখেন, মানে আমাদের এই বাংলা অঞ্চলের দৃষ্টিভঙ্গি হচ্ছে কাউকে আক্রমণ করাটা কোনোদিনও শুভ নয়, ভালো নয়। আমরা এটা এইভাবেই জানি যে আপনি, কারণ আমরা তো আমার বাড়িতে আমি ভালো আছি, আমার এখানে আমার মতো করে আমি আছি, আমি আরেকজনকে কীভাবে কেন কি ডিস্টার্ব করবো? তো আমার এখানে কিন্তু বিজয়ের কনসেপ্ট এরকম ছিল না। ভিক্টোরি যেটা, জয় করলাম আমি তোমাকে, এটা আমি অনেক আগের কথা বলছি, যখন হচ্ছে আপনার আমরা এটাকে বলি মূলত প্রি হিস্ট্রিক যে টাইমটা, অর্থাৎ যে প্রি হিস্ট্রিক সময়টা এরকম বলে যে ইতিহাসটা মূলত হচ্ছে আমরা বই মানে পড়াশোনায় পাচ্ছি না, কিন্তু এটা কিছুটা ট্রেস পাওয়া যাচ্ছে। যেমন হচ্ছে ওয়ারি বটেশ্বর, হ্যাঁ, ওয়ারি বটেশ্বরের যে জায়গাটা, তো এখানে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে এই যে পরাক্রম যে বিষয়টা, মানে জয় করা, তো আমরা তো কখনো এই বিষয়ে অভ্যস্ত ছিলাম না যে কাউকে আক্রমণ করে আমাকে জয় করতে হবে। তো এই কারণে যখনই কেউ আমাদের এখানে আসছে, তাকে যে প্রতিহত করার জন্য আমার নিজের বিষয়গুলোকে যে আমি কি করে রাখবো, মানে তার থেকে আমাকে লুকিয়ে রাখতে হবে বা সে আমারটাকে যেন গ্রাস করে ফেলতে না পারে, ওই জিনিসগুলো আমাদের মধ্যে ছিল না। এবং এই বৈশিষ্ট্যটা কিন্তু আমরা বেশি দিন আগে না, আমরা ব্রিটিশদের যে যখন আমাদের এখানে আসছে, ইংরেজদের ক্ষেত্রে আমরা একই রকম মনোভাবই পাই যে আমরা ইংরেজদেরকে কিন্তু আমরা গ্রহণ করে নিয়েছি, মেনে নিয়েছি, তাদেরকে আমরা সাহেব বলেছি, বাবু বলেছি, বড় বাবু বা সাহেব। হ্যাঁ, মানে ইংরেজের ট্রেডটাকে আমরা কি করেছি খুবই, মানে আমাদের মনোভাবটা ছিল সবসময় কি যে মানে একটা ব্যাপার আছে, যে জায়গায় সব কিছু খুবই সহজে পাওয়া যায় সেই জায়গায় মানুষকে আরও আরামপ্রিয় বা তাদের সভ্যতাটা কী থাকে, সমাজটা কী থাকে, তাদের মধ্যে এত অ্যাগ্রেসিভনেসের দরকার পড়ে না। প্রতিকূল পরিস্থিতি কিন্তু আপনাকে অ্যাগ্রেসিভ বানায়। আপনি যখন খুবই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছেন, আপনার খুব কষ্ট করতে হয় না, মানে মাটি উর্বর, সব জায়গায় আপনি হাত বাড়ালেই নাগালে পাচ্ছেন, তা আপনি তো নিজের জোর খাটানো দরকার পড়ছে না। তবে এটা একটা হতাশার বিষয় যে ইতিহাসের দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি দেখি যে আমরা আমাদের নিজস্ব রেজিস্ট্যান্সটা আমরা এখন ডেভেলপ করতে পারি না দেখে আমরা চিরকালে কি হয়েছি, দাস হয়েছি, এবং আমাদের এই অঞ্চলে যা কিছু আছে সেটা হচ্ছে এক্সপ্লয়েটেড বা শোষিত হয়েছে। এই যে শোষণ বঞ্চনার যে দীর্ঘ ইতিহাস, এই দীর্ঘ ইতিহাস থেকে আমরা কি শিক্ষা নিই নাই? কারণ কি শিক্ষা না নেওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের মধ্যে বর্তমান জগতে আমাদের আমাদের এই অঞ্চলটার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে আধ্যাত্মিক চিন্তার একটা বিশাল বিপ্লব ঘটছে, পৃথিবীর আর কোথাও এরকমভাবে ঘটে না। এখানে মানুষ সবসময় কি বলতেছে যে এই জগতে তো গুরুত্বপূর্ণ না, তুমি করো মানে জীবনকে আধ্যাত্মিকভাবে উপলব্ধি করো, আরও বিশালভাবে যাও, তুমি ধ্যান তপস্বী। তো আমাদের এখানে মনি ঋষি যারা ছিল, এই জায়গায় আমি তোমার প্রশ্নটা একটু সহজভাবে বলি। সমাজের যে 4টা কাঠামো ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তো এই জিনিসটা আমাদের বুঝতে গেলে আগে একটা জিনিস আমাকে বুঝতে হবে যে আমি যে সময়টার কথা বলছি, যখন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই যে আলাপটা বলছি, তখন কিন্তু আপনার পৃথিবীতে খ্রিস্টানিটি বলতে কোনো কনসেপ্ট নেই। ধর্ম বলতে আমি যে কনসেপ্টটা দেখি, ওই কনসেপ্টের তো কোনো জন্ম হয় না। তখন পৃথিবীতে কেবল কি ছিল, কিছু জাতিগোষ্ঠী ছিল, কিছু সমাজের মানুষ ছিল, সম্প্রদায় ছিল। ধর্ম যে জিনিসটা আমরা এখন যেভাবে দেখতেছি,
তো আপনি যখন এই অঞ্চলের কোনো কিছু পঠন পাঠন করবেন, আপনাকে কিন্তু সময়ের ব্যাপারটা বুঝতে হবে। আপনি যখন 3500 বছরের কোনো কিছু পড়তেছেন, তখন তো বুদ্ধিজমের জন্ম হয় নাই, খ্রিস্টানিটিরও জন্ম হয় নাই। আর আমি ইতিহাসিক দৃষ্টিকোণ থেকে বললে ইসলামেরও জন্ম ওইরকমভাবে আমরা দেখছি না, ঠিক আছে? কিন্তু আপনি যদি আবার খ্রিস্টানিটির ইয়েতে যান, বাইবেলে যান, তখন দেখবেন তাদেরও একটা সৃষ্টিতত্ত্ব আছে। বুক অফ জেনেসিস বলতেছে যে নোয়া বা এটা, কিন্তু এটা তো আমরা ঐতিহাসিক কোনো দৃষ্টিভঙ্গি থেকে আমরা তার প্রমাণ পাচ্ছি না। একটা আমরা দেখতে পাচ্ছি যে জেসাসের পরবর্তী সময়টা থেকে খ্রিস্টানিটি সারা বিশ্বে ছড়াচ্ছে। ওই অ্যাঙ্গেল থেকে দেখলে আপনি দেখবেন যে সনাতন যে ধর্মটা আছে, বা এটাকে আসলে ধর্ম বলাটা কঠিন, কারণ এটা মূলত একটা কালচার বা এথনিসিটি। তো এই জায়গায় মূলত সমাজের 4টা কাঠামো ছিল। সেই 4টা কাঠামোর মধ্যে একটা শ্রেণী ছিল যারা বুদ্ধি চর্চা করবে বা যারা চিন্তার চর্চা করবে। এই যে আমরা যে চর্চাটা এখন করতে চাচ্ছি, চিন্তার চর্চা, তাদেরকে বলা হতো মুনি ঋষি বা তপস্বী। তো তারাই মূলত সমাজের মানুষের যে জ্ঞান, তারা কী নিয়ে চর্চা করবে, তারা কিভাবে কি করবে, ইভেন ক্ষত্রিয়রা হচ্ছে তাদের থেকেই পরামর্শ নিত। আচ্ছা, তাহলে আপনি কি কর্তৃত্ববাদী না? কর্তৃত্ববাদীরা সেটা আপনি ঋণী ঋষি, হ্যাঁ, নাকি মুনি ঋষি? মুনি ঋষি। তাহলে আপনি বলতেছেন যে তারাই হচ্ছে ধ্যান ধারণা দিবে সাধারণ মানুষদের যে সমাজ কেমনে চলবে। তাহলে আপনি কি আসলে কর্তৃত্ববাদী না? এখানে আপনি তো কর্তৃত্ববাদী হতেই পারে। চারটি ভাগের কথা বলছেন, হ্যাঁ। তার মধ্যে একটি ভাগ হচ্ছে যারা পড়াশোনা করে, জ্ঞানী। তার মানে ওনারা কি ওনাদের জ্ঞানের বিষয়টা আরেকজন যারা সাধারণ আছে তাদের উপর চাপাই দিতেছে না? না, ব্যাপারটা ঠিক এরকম ভাবে চলে না। এখানে বিষয়টা হচ্ছে যে তারা বলতেছে যে মানে তারা মানুষের যে টাইপ আছে, যেমন আপনি যদি জিনিসটা একটা ক্লাসরুমে, না, মানুষের টাইপ নেই তো। মানুষের টাইপ নাই তো এটাকে আপনি নিজেই চিন্তা করেন, মানুষের যে টাইপ নাই বলতে কেন নাই? টাইপ বলতে আমি কি বলছি, এই যে দেখেন মানে কনসেপ্টের যে একটা সমস্যা। টাইপ বলতে যে দৃষ্টিভঙ্গিটা, যে না মানুষকে সবাই সমানভাবে দেখে, ঠিক আছে, মানুষ সবাই সমান, আমি এটা মেনে নিলাম। আপনার একটা ক্লাসরুমের মধ্যে কি সব স্টুডেন্টই কি পড়াশোনা করে? সব স্টুডেন্টই কি প্রশ্ন করে? কিছু তো থাকে ব্যাক বেঞ্চার, দেখবেন যে তার পড়াশোনা করা লাগবে, এটা তো কোনো বিষয় না। তো বিষয়টা হচ্ছে যে দেখেন মানে মানুষের যে নেচার, মানে মানুষের যে মানে মানুষের তো নেচার আছে, মেকানিজম আছে। কিছু কিছু মানুষ আছে যারা চিন্তা করতে পছন্দ করে, কিছু কিছু মানুষ আছে যারা প্রশ্ন করে, কিন্তু তাদের সংখ্যা খুব কম থাকে। এটা আমরা ঐতিহাসিকভাবে দেখি যে সমাজে খুব কম মানুষই আছে যারা কোনো কিছু নিয়ে প্রশ্ন করবে, চিন্তা করবে। সবাই একটা মেকানিজমে চলতে চায়। ওই দৃষ্টিকোণ থেকে মানুষের যে একটি মানুষকে যদি আপনি একটা মানে সমাজকে যদি আপনি একটা বিশাল শরীরের সাথে কল্পনা করেন, সমাজকে যদি বিশাল একটা দেহের সাথে কল্পনা করেন, তার যে মস্তিষ্কটা মানে যেটা চিন্তা করে, ওই শ্রেণীটাকে মূলত বলা হচ্ছে কি যে ব্রাহ্মণ শ্রেণী বা মুনি ঋষি শ্রেণী, যেটা ঐতিহাসিকভাবে পরবর্তীতে অনেকভাবে নষ্ট হয়ে গেছে। ব্রাহ্মণরা একটা পর্যায়ে শোষক শ্রেণীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে, ওইটা আলাপের জায়গা আছে। কিন্তু আমি তো মূলত হচ্ছে এই অঞ্চলের যে জীবন বাস্তবতাটা সেটা নিয়ে বলছি। তো এখানে অনেক কিছু হতে পারে যে সেটা কর্তৃত্ববাদী হতে পারে, হলে সেটাকে আমরা আবার ফাইন্ড আউট করবো যে তাহলে ওই মেকানিজমটা কীভাবে না ভাই, আমাদের যে বিষয়টা আজকের আলোচনার বিষয় তো নদী নিয়ে সম্ভবত, হ্যাঁ। হ্যাঁ, তো আপনার যে আলোচনার পরিপ্রেক্ষিতে আমার যে মতামতটা, ওটা হচ্ছে কেটা শাসন করলো, কে শাসন করতেছে ওইটা বিষয় না। কারণ আমাদের রাজনৈতিক একটা কাঠামো অবশ্যই দরকার। এটা প্রাচীনকালের কাঠামো অনুযায়ী যদি কোনো একটা সাংস্কৃতিক কাঠামো তারা যেমন আপনি বললেন ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় ওইরকম ছিল, না এটা But কিন্তু ওরা কতটুকু ভালো ছিল ওটা হচ্ছে বিষয়। প্রশ্ন থেকে উত্তর আসছে, আমি কিন্তু নদীর ব্যাপারে আলাপ করতেছি না না, এটা তো ওর কানেক্টেড প্রশ্ন নদীর সাথে। না, কে এটা শাসন হলো করবে ওর এবং প্রশ্ন আমাদের প্রশ্ন আচরণটা আমাদের পরিবেশের সাথে কিরকম হবে, হ্যাঁ ওইটা হচ্ছে আসল বিষয়। হ্যাঁ, কিন্তু আপনার সাথে একটা শাসন ব্যবস্থা তো আমাদের লাগবেই। কোন সময় কি ছিল, কোন শাসন সময় তো সবসময় শেন খারাপ শাসন ব্যবস্থা ছিল, হ্যাঁ। ওইটা ডাজন্ট ম্যাটার। কোন সময় মুসলিম শাসন ব্যবস্থা ছিল, কোন সময় ব্রিটিশ শাসন ব্যবস্থা ছিল, ওইটা ম্যাটার না। কারণ এক একটা সময় পৃথিবীর একটা সিস্টেম আসবেই, কারণ একটা সিস্টেম আরেকটার সাথে ক্ল্যাশ হয়ে নতুন আরেকটা সিস্টেম আসছে। ওই সিস্টেমটা আমাদের প্রকৃতির সাথে কেমন আচরণ করে ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। শুধু যে প্রকৃতি তা না, আমার সাথে কেমন আছে এটা তো অবশ্যই, প্রকৃতির সাথে। কারণ এটা তো মানুষ নিয়ে তো রাজনৈতিক না, এখানে তো সমস্যাটা তো এই জন্য আসতেছে যে ও যখন বলতেছে যে যখন আমাদের এটা সুন্দর মনোভাব ছিল, আমরা প্রকৃতিকে আমরা উর্বরা শক্তি হিসেবে শ্রদ্ধা করি, এটা এমনও আছে, সমস্যা কি, এটা তো ভালো। ভালো, কিন্তু আমরা কি তার মানে এটা কি চেঞ্জ হবে না? এটা কি চেঞ্জ হবে না? চেঞ্জ যে জিনিসটা, চেঞ্জ পরিবর্তন কি আর আগ্রাসন কি, এটা কিন্তু একটা বোঝার জায়গা। হ্যাঁ অবশ্যই আগ্রাসনও কিন্তু এক ধরনের পরিবর্তন। পরিবর্তন। কিন্তু আমি পরিবর্তন শব্দটাকে আমি ব্যবহার করতে চাই
পজিটিভ হিসেবে। না, আপনি ক্লাস 1-এ থাকতে, হ্যাঁ হ্যাঁ, তো এটা সাপোজ positive আপনি হিসেবে। ক্লাস 1-এ থাকতে হচ্ছে মাটির খেলনা জিনিস নিয়ে আপনি খেলতেন, হ্যাঁ হ্যাঁ, তারপরে আপনি এই বয়সে এসে এখন চিন্তা শক্তি নিয়ে খেলতেছেন। কেন একটা- খেলতেছে যে তা নয়। না, যাই হোক, তার জীবনটা আলাপ আলোচনা এভাবে করতেছেন, হ্যাঁ। আপনার খেলাধুলার বিষয়টা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বাট 5000 বছর আগে মানুষ কি চিন্তা ভাবনা করতো, তারপর তার থেকে আরো 3000 বছর পূর্বে আগে এসে তারপর তার চিন্তা ধারা সেম থাকবে এরকম বিষয় না। আমাদের শ্রদ্ধাবোধের জায়গাটা কেমন থাকবে, আমরা পারস্পরিক না, এই যে শ্রদ্ধাবোধটা কেমন থাকবে, এটা হচ্ছে শ্রদ্ধাবোধের- ইম্পর্টেন্ট এই জন্য তো আমার ওর কথার গল্পটা- প্রেক্ষিতে আর কি ওটা। আমার আলাপটা শুরু হইতেছে এই জন্য ধর্ষণের গল্প। জি, আমি এই জন্য আমি জানি এই প্রশ্নগুলো উঠবে, এই জন্য আমি গল্পটা আগে মানে কনটেক্সটটাকে আমি তৈরি করছি, কম্পাসটা আমি কিভাবে জিনিস, কারণ কারণ আলাপগুলো হচ্ছে খুবই একটু জটিল আলাপ, এটা সবাই করতে পারবে না, বা আমিও যে কোনটা করতে পারছি সেটা আমি নিজেও বলতে পারবো না। না, আমি একটা দিশা পাইছি যে এইভাবে জিনিসটা দেখা যায়, এইভাবে দেখা উচিত, দেখলে অনেক কিছু বেরিয়ে আসছে। অবশ্যই দেখা উচিত। ঠিক আছে, তো এই জন্য আমি বিষয়টা ছড়িয়ে দিচ্ছি, এখান থেকে প্রশ্ন আসবে, অনেক কিছু আসবে। তো এই যে আগ্রাসন বলেন বা এই যে বলেন, তো প্রশ্নের উত্তরটা এরকমই যে আমাদের এই অঞ্চলে যারা বুদ্ধিবৃত্তি চর্চা করছে, আমি যদি এক বাক্যে বলি, এটা মুনি ঋষি হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, যারাই করছে বুদ্ধিবৃত্তি চর্চার মধ্যে, তারা বুদ্ধি সংরক্ষণের যে মেকানিজম, তারা এটা ঠিকমতো ডেভেলপ করতে পারে না। মানে বুদ্ধি সংরক্ষণ বলতে যে আমি একটা জ্ঞান আবিষ্কার করলাম, ফর এক্সাম্পল, যে এই জিনিসটা করলে এটা এত সুন্দরভাবে হয়, তো আমি এটা বুঝি না যে তৃতীয় পক্ষে এসে তো এটা নষ্ট করে দিতে পারে। কারণ আমি তো এই জন্য আমি বলছিলাম আমার প্রশ্নের উত্তরটা এখানে, আক্রমণাত্মক যে বিষয়টা, এটা তো আমার কনসেপ্ট নেই, কারণ আমি তো কখনো এটা করি নাই। আমার এই ভারতবর্ষের লোকজন কখনো রাজ্য